আওয়াল কমিশনের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে কয়েক ধাপে ভোটের পরামর্শ। গণ অভ্যুত্থানের মাসপূর্তিতে শহীদি মার্চ, বৈষম্যহীন দেশ গড়ার স্বপ্ন ছাত্র জনতার। কাদেরের নির্দেশে আন্দোলনের সহিংসতা, সবচেয়ে বেশি মামলা ডিবি হারুনের বিরুদ্ধে। ইসলামী ব্যাংকের অর্ধেকের বেশি ঋণ এস আলমের, খেলাপির ভারে নাজুক অর্থনীতি। খুলেছে আশুলিয়া গাজীপুরের পোশাক কারখানা, বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। সন্ধ্যার 21 সংবাদে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা আখি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে। হাসিনাকে চুপ থাকার পরামর্শ প্রধান উপদেষ্টার, অন্তর্বর্তী সরকারকে 198 বিশ্ববরেণ্য ব্যক্তির সমর্থন। অবশেষে পদত্যাগ করেছে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। দুপুরে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেয়া হয়। সে সময় আওয়াল কমিশন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আয়োজন করা সহ কয়েক দফা সুপারিশ তুলে ধরে। এদিকে পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন বলে জানিয়েছে বঙ্গভবনের প্রেস উইং। বিস্তারিত শিউলি শবনমের প্রতিবেদনে। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠন হয়। এরপর থেকে কাজী হাবিবুল আওয়াল কমিশনের পদত্যাগের দাবি ওঠে। অবশেষে বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন সিইসি। সে সময় সিইসির সাথে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর ও আহসান হাবিব উপস্থিত থাকলেও ছিলেন না নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা ও মোহাম্মদ আনিসুর রহমান। সংবাদ সম্মেলনে সিইসি জানান, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে তার কমিশন পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে। আমি সহ মাননীয় কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি। এর আগে সিইসি জানান, অতীতের প্রায় সব নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ছিল। 2024-এর নির্বাচনে সব দলকে আনার চেষ্টাও করেছিল এই কমিশন। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে শেষ পর্যন্ত ভোট করতে হয়েছে। উপনির্বাচন সহ জাতীয় সংসদের মোট 318টি আসনে কমিশন নির্বাচন করেছে। দলীয়ভাবে ইনক্লুসিভ না হওয়ার কারণে নির্বাচন বিতর্কিত হয়েছে। এটি সঠিক এবং যৌক্তিক, কিন্তু বাংলাদেশের 53 বছরের ইতিহাসে কোনো নির্বাচন কমিশন সংবিধান উপেক্ষা করে স্বেচ্ছায় নির্বাচন না করে বা বাতিল করে দিয়ে পদত্যাগ করেছে এবং সেই কারণে নির্বাচন হয়নি এমন কোনো দৃষ্টান্ত বা উদাহরণ নেই। কয়েক বছর পর পর নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে। এমন বাস্তবতায় ভবিষ্যৎ কমিশনের জন্য কয়েক দফা সংস্কার প্রস্তাব পেশ করেন সিইসি। নির্বাচন পদ্ধতিতে দুর্ভেদ্য মৌলিক সংস্কার প্রয়োজন হবে। নির্বাচন 4 বা 8টি পর্বে, প্রতিটি পর্বের মাঝে 3 থেকে 5 দিনের বিরতি রেখে অনুষ্ঠান করা। প্রতিটি সাধারণ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হলে উদ্দেশ্য অর্জন আরও সুনিশ্চিত হতে পারে। 2022 সালের 27 ফেব্রুয়ারি শপথ নেয় কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। সংবিধান অনুযায়ী 5 বছরের জন্য দায়িত্ব নির্ধারণ করা থাকলেও মাত্র 2.5 বছরেই বিদায় নিল আওয়াল কমিশন। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। নয় কোনো বৈষম্য আর নয় কোনো স্বৈরাচারের দুঃশাসন। স্বৈরাচার পতনের মাসপূর্তিতে ছাত্র জনতার শহীদি মার্চ কর্মসূচিতে এমনই স্লোগানে মুখরিত হয়ে ওঠে ঢাকার রাজপথ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু হওয়া কর্মসূচিতে ছাত্র জনতার দাবি, সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিতের পাশাপাশি সব দুর্নীতিবাজদের বিচারের আওতায় আনতে হবে। পাশাপাশি বিচার করতে হবে স্বৈরাচারী শাসক শেখ হাসিনারও। মফিউর রহমানের রিপোর্ট।
স্বৈরাচার পতনের 1 মাস পূর্তিতে শহীদ মার্চ কর্মসূচির আয়োজন শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছাত্র জনতার সাথে যোগ দেয় বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সম্মিলিত কণ্ঠে উচ্চারিত হতে থাকে স্বৈরাচার বিরোধী স্লোগান, হাতে হাতে উঠতে থাকে লাল সবুজের পতাকা, চোখে মুখে নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়। হাসিনা বিরোধী গণ অভ্যুত্থানে শহীদদের প্রতি অপরিসীম ভালোবাসা আর শ্রদ্ধা জানাতেই এই আয়োজন। 1 মাস পূর্তি হয়েছে, এই 1 মাস পূর্তিতে আমরা আজকের এই সমাবেশ এবং এই সমাবেশে এসেছি বিচারের আওতায় এনে তাদের বিচার করা, তাদের বিচারের দাবি আমাদের একটাই চাওয়া, একটাই পাওয়া, আমার ভাইদের শহীদের রক্ত যেন বৃথা না যায়। আমরা চাই দেশের টাকা দেশে ফিরে আনুক। দেশের মাটিতে স্বৈরাচার সহ তার দোসরদের বিচারের দাবি ওঠে অন্তর্বর্তী সরকারের কাছে। শেখ হাসিনার মতো খুনি এখনো ভারত, প্রতিবেশী দেশ ভারতে গিয়ে তার পাসপোর্ট বাতিল হলো, তারপরে সে এখনো সেখানে নির্দ্বিধায় টিকে আছে। আমরা চাই অতি দ্রুত তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে তার ফাঁসিতে ঝুলিয়ে গলায় আমরা ফাঁসির দড়ি দেখতে চাই। এই অন্তর্বর্তীকালীন সরকার যারা দুর্নীতি করেছে তাদের যেন গ্রেফতারের আওতায় এনে তাদের সুষ্ঠু বিচার করে। উত্তোলিত মুষ্টিবদ্ধ হাত, কণ্ঠে কণ্ঠে স্লোগান, নতুন বাংলাদেশ বিনির্মাণে দৃপ্ত পদক্ষেপে এগিয়ে যেতে থাকে অযুত মানুষ। শহীদের রক্তে ভেজা এই বাংলায় কোনো দুর্নীতিবাজ আর কালো টাকার মালিকের ঠাঁই নাই বলে জানায় অংশগ্রহণকারীরা। যে স্বৈরাচারী মাথা উঁচু করে দাঁড়াবে বা মাথা ঝাঁকানোর চেষ্টা করবে, আমরা ছাত্র প্লাস জনতা, ছাত্র জনতা তাকে ছাড়বো না। আমরা তাদেরকে হুঁশিয়ারি করতে চাই যে ছাত্র সমাজ এখনো রাজপথ ছাড়ে নাই। রাষ্ট্র সংস্কার করে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার দাবি ওঠে সমস্বরে। আমাদের আন্দোলনের মূল লক্ষ্য ছিল সকল প্রকার বৈষম্য দূরীকরণে। এই রাষ্ট্র হবে জনতার রাষ্ট্র, এই রাষ্ট্রে অবশ্যই কোনো বৈষম্য থাকবে না এবং দলমত নির্বিশেষে সকল মানুষ এখানে সমভাবে রাজনৈতিক চর্চা করার অধিকার রাখবে। রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয় শহীদি মার্চ। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। শেখ হাসিনার স্বৈরাচারী শাসন আমল রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দেয়ায় এখনও পরিপূর্ণ বিজয়ের স্বাদ নিতে পারছে না দেশবাসী। বৈষম্য, প্রতিহিংসা ও দুর্নীতি নির্মূলে দায়বদ্ধতার সংস্কৃতি গড়ে তুলে অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে চান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। তৌহিদুর রহমানের রিপোর্ট। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি। জুলাই আগস্ট হত্যাকাণ্ডে প্রাণ হারান শত শত মানুষ, আহত হন হাজার হাজার শিক্ষার্থী ও সাধারণ মানুষ। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেষ পর্যন্ত দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। আত্মগোপনে চলে যায় তার দলের নেতাকর্মী ও সরকারের বিভিন্ন কর্তা ব্যক্তিরা। কঠিন পরিস্থিতিতে দেশের দায়িত্বভার গ্রহণ করেন নোবেলজয়ী অধ্যাপক ডক্টর ইউনূস। বিজয়ের 1 মাসে দেশ কতটুকু এগিয়েছে, কতটুকু কমানো গেছে বৈষম্য, এমন প্রশ্ন ছিল ছাত্র আন্দোলনের নেতাদের কাছে। প্রতিহিংসামূলক রাজনৈতিক চর্চার যদি অবসান ঘটানো যায় বাংলাদেশে, তাহলে আমরা বাংলাদেশে একটা খুবই সুন্দর একটা গণতান্ত্রিক চর্চা দেখতে পাবো। মাসের মধ্যে আমরা আসলে সরকার গঠন হওয়া এই কার্যক্রমের মধ্যে আমাদের দেশ আসলে দেশের তেমন কিছুই আমরা করার সৌভাগ্য আমাদের হয় না। তার মধ্যে বন্যা ছিল, এই বন্যার কারণে তো একটা অবস্থা দেশের ক্রিটিক্যাল সিচুয়েশন গেছে। যারা স্বৈরাচারের দোষর ছিল তাদেরকে শাস্তির আওতায় যখন আমরা আনতে পারবো, তখন আমরা একটি নতুন বাংলাদেশ, আমরা একটি স্বাধীন বাংলাদেশ কিভাবে সাজিয়ে তুলব, সেটা আমরা আশা করি আমরা গড়ে তুলতে পারবো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলছেন, 16 বছর ধরে যারা অনিয়ম দুর্নীতি করেছে, ছাত্র জনতাকে হত্যা করেছে, তাদের বিচার করতে হবে। পাশাপাশি ধ্বংস হয়ে যাওয়া প্রতিষ্ঠানগুলো সংস্কার করতে হবে। আমরা শেখ হাসিনার পতনের মাধ্যমে আংশিক বিজয় অর্জন করেছি। আমাদের চূড়ান্ত বিজয় অর্জিত হবে তখন যখন আমরা শেখ হাসিনার দাসদেরকে উচ্ছেদ করতে পারবো, তথা শেখ হাসিনা যে ফ্যাসিজম কায়েম করেছে গত 16 বছরে, সেই ফ্যাসিজমকে আমরা উৎখাত করতে পারবো। সেই উৎখাতের লড়াই কিন্তু এখন চলছে। আমরা আমাদের জায়গা থেকে 5 আগস্ট পরবর্তী সময় থেকে বলে আসছি, রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তার জায়গা থেকে আন্দোলনের ধারাবাহিকতা রক্ষা করবে। বিজয় ধরে রাখতে সত্যিকার অর্থে একটি জনগণের সরকার প্রতিষ্ঠার তাগিদ দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
আমাদের আসলে বিজয়টাকে সাস্টেন করতে হলে আমাদের সমাজ থেকে শুরু করে সরকার ব্যবস্থা পর্যন্ত আমাদের এমন একটা সিস্টেম দাঁড়া করাতে হবে যেন আসলে সেটা জনগণের পক্ষের একটা সরকার থাকে। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। ভারত থেকে বাংলাদেশে না ফেরা পর্যন্ত শেখ হাসিনাকে চুপ থাকার পরামর্শ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের বার্তা সংস্থা পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে সাম্প্রতিক বিভিন্ন বিষয়ে কথা বলেন ডক্টর ইউনূস। এদিকে গণ অভ্যুত্থানের 1 মাস পূর্তিতে ছাত্রদের শুভেচ্ছা ও নিহতের প্রতি সম্মান জানান প্রধান উপদেষ্টা। বলেন, হাসিনার ফেলে যাওয়া ভঙ্গুর দেশ গঠনের দায়িত্ব সবার। অন্যদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছেন 198 বিশ্ব বরেণ্য ব্যক্তিত্ব। আফসানা নীলা রিপোর্ট। বৃহস্পতিবার ডক্টর ইউনূসের সাক্ষাৎকার প্রকাশ করে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই। ঢাকায় নিজের সরকারি বাসভবন থেকে দেয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনূস ভারতে শেখ হাসিনার অবস্থান ও দুই দেশের সম্পর্ক নিয়ে কথা বলেন। ডক্টর ইউনূস বলেছেন, শেখ হাসিনার ভারতে অবস্থান স্বাচ্ছন্দ্যকর নয়। বিচার করার জন্য বাংলাদেশ তাকে ফেরত আনতে চায়। পাশাপাশি শেখ হাসিনা ভারতে থেকে বাংলাদেশ নিয়ে নানান মন্তব্য করে বিতর্ক বাড়াচ্ছেন বলে মন্তব্য করেন তিনি। হাসিনা ভারতে বসে কথা বলছেন এবং দিক নির্দেশনা দিচ্ছেন। কেউই এটা পছন্দ করছে না। তাই এখন হাসিনার চুপ থাকা উচিত বলে মন্তব্য করেন তিনি। একই সাথে তিনি জোর দিয়ে বলেন, হাসিনা দেশ ছাড়ার পর থেকে ভারত যেভাবে বাংলাদেশের বাকি দলগুলোকে ইসলামপন্থী হিসেবে আখ্যায়িত করছে, সেই মনোভাব থেকে দিল্লিকে বের হয়ে আসতে হবে। এদিকে বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের 1 মাস পূর্তিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাণীতে তিনি বলেন, হাসিনা একটি দুর্নীতিগ্রস্ত ভঙ্গুর দেশ রেখে পালিয়ে গেছে। নৃশংস গণহত্যার পর স্বৈরশাসনের অবসান ঘটিয়েছে তরুণরা। দেশকে এখন গৌরবের রাষ্ট্রে পরিণত করার দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছেন 198 জন বিশ্ব নেতা। তাদের মধ্যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সহ 92 জন নোবেলজয়ী রয়েছেন। বুধবার মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়ে এ সংক্রান্ত একটি বিবৃতি প্রকাশ করা হয়। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ওয়াশিংটন পোস্ট পত্রিকায় ছাপানো হয় পুরো বিবৃতি। আফসানা নীলা, একুশে টেলিভিশন। ঢাকার আশুলিয়ায় ছাত্র জনতার আন্দোলনে 46 জনকে গুলি করে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনায় শেখ হাসিনা সহ 36 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ দায়ের করা হয়েছে। নিহত আহনাফ আবির আশরাফুল্লাহর বোন সৈয়দা আক্তারের পক্ষে অভিযোগের আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান। এতে বলা হয়, গুলি করে মেরে লাশ পুড়িয়ে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত করেছে অভিযুক্তরা। এর আগে ঢাকায় 7টি এবং চট্টগ্রামে 1টি গণহত্যার অভিযোগে শেখ হাসিনা সহ বিভিন্ন জনের বিরুদ্ধে তদন্ত সংস্থায় অভিযোগ দায়ের করা হয়, যেগুলো তদন্ত চলমান রেখেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 5 জন মন্ত্রী এবং আশুলিয়া যে এমপি রয়েছেন ঢাকা 19-এর তিনি এবং পুলিশের আইজিবি সহ পুলিশের মোট 21 জন, তাদেরকে আমরা আসামি করেছি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশেই ছাত্র জনতার আন্দোলন সহিংস রূপ পেয়েছিল। আন্দোলন দমনে পুলিশ, র্যাব, বিজিবির পাশাপাশি ছাত্রলীগ ক্যাডাররাও সশস্ত্র হয়ে মাঠে নামে তারই নির্দেশে। 4 মেয়াদে শেখ হাসিনার 16 বছরে 20,000 কোটি টাকার মালিক হন কাদের। সড়ক বিভাগের ঠিকাদারিতে 100 জনের সিন্ডিকেট ছিল তার। সিন্ডিকেটের প্রত্যেককেই 2,000 কোটি টাকা করে কামিয়েছেন বলে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ জমা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। দালালদেরকে কাজ দেওয়ার জন্য কোনো ক্রাইটেরিয়া তারা তোয়াক্কা করেনি, করে তারা একচেটিয়া টেন্ডার করে তাদেরকে কাজ দিয়ে দিচ্ছে। সেতুমন্ত্রী হিসেবে ওবায়দুল কাদের সেতু ভবনে গড়ে তুলেছিলেন শতাধিক ঠিকাদারের সিন্ডিকেট। নিজস্ব বলয়ের বাইরে বের হতো না একটি সিকি পয়সাও। আর সিন্ডিকেটের প্রত্যেকেই তার ছত্রছায়ায় হয়েছেন হাজার হাজার কোটি টাকার মালিক। পান দোকানদার, রিক্সাওয়ালা, চাওয়ালা, তাদের জন্য বানানো হয়েছে, যারা তাদেরকে নতুন করে ইমপ্লিমেন্ট করবে। দে আর অল আর আওয়ামী লীগ পোস্টেড পিপল, যাদের কোনো পাস্ট এক্সপেরিয়েন্স নাই। তারা এমনভাবে ক্রাইটেরিয়া সেট করেছে, আমি টেন্ডার দিলেও কাজ পাবো না। কারণ আমার এই 20 বছরে আমার কটা কাজ হবে, 5 বছরে 5 × 5 = 25টা।
এখানে 5 বছরে যার 5000 কাজ সে কাজ পাবে। হাউ ইট ইজ পসিবল? ক্ষমতার পালাবদল হলেও ওবায়দুল কাদের সিন্ডিকেটের ঠিকাদাররা এখনো বহাল তবিয়তেই আছেন। এটা এত বেশি ডিজিটালাইজড করাপশন, এটাকে আপনার কোনো ডকুমেন্ট, কোনো কাগজপত্র আপনি কোথাও থেকে খুঁজে পাবেন না। অনলি 4-5-10টা লোককে আপনি পিক করলে, আপনি টোটাল সিস্টেমটা নিয়ে আপনি অ্যানালাইসিস করলে আপনি কমপ্লিটলি আপনি বুঝে ফেলবেন। একজন আছেন আবুল কালাম আজাদ উইদিন ব্র্যাকেট ম্যাক আজাদ, আর একজন আছে তানভীর সাহেব। এই দুজন, আর মিনিস্ট্রিতে একজন আছেন আওয়ামী লীগের দোসর একজন বসে আছেন, অ্যাডিশনাল সেক্রেটারি শামীম আক্তার। বেসিক্যালি সিন্ডিকেটটা হলো এই। নিজ এলাকা নোয়াখালীতেও বদনামের পাশাপাশি কুড়িয়েছেন নানান শ্রেণী পেশার মানুষকে বঞ্চিত করার দীর্ঘশ্বাস। ওবায়দুল কাদেরের ক্ষমতা বলে এ অঞ্চলে তার আধিপত্য বিস্তার করত। বিশেষ করে আমি 4-4টা বার তার হাতে নির্যাতিত হয়েছি। দায়িত্বটাই পালন করছি, এবার স্বাধীনভাবে কাজ করার কোনো সুযোগ আমার হয় নাই, যেহেতু আমি বিরোধী দলের কাউন্সিলর। আমার যে সামাজিক কার্যক্রম পরিচালনা করব সেটার মিনিমাম কোনো স্বাধীনতা ছিল না। অবৈধ আয় থেকে ওবায়দুল কাদের তার ভাই কাদের মির্জা ও সাবেক সংসদ সদস্য একরামুল হককে 10,000 কোটি টাকা ব্যবসার জন্য দিয়েছিলেন। আর সেই অর্থ কাদের মির্জা এবং একরামুল হক আত্মসাৎ করেছেন বলে জানিয়েছে দুদক সূত্র। কাদের মির্জা যে অনিয়ম, যে অত্যাচার নির্যাতনের করেছেন, সে লক্ষ্যে আমরা আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই যেন অনতিবিলম্বে যে ওনাকে যেন গ্রেপ্তার করে। ওবায়দুল কাদের এর নির্দেশে তার ছোট ভাই আব্দুল কাদের মির্জা গত 15 বছর আমাদের কোম্পানিগঞ্জে 103টা মামলা দিয়েছে আমাদের বিএনপি জামাত নেতাকর্মীদের বিরুদ্ধে। বিএনপি জামায়াত আর পশ্চিমা দেশগুলোকে উদ্দেশ্য করে সবসময় উদ্ভট মন্তব্য করেও সমালোচিত ছিলেন ওবায়দুল কাদের। এই আন্দোলন বিএনপি জামাতের সশস্ত্র ক্যাডাররা টার্গেট করে হামলা চালিয়ে। ওবায়দুল কাদেরের এমন বক্তব্যই ছাত্র জনতার আন্দোলন সহিংস করে তোলে। পুলিশ, র্যাব, বিজিবির পাশাপাশি ছাত্রলীগ ক্যাডাররাও সশস্ত্র হয়ে মাঠে নামে। আন্দোলনকারীদের উপর গুলি চালানো হয়। জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে সম্পদের এক সময় এক রকম তথ্য দিয়েছেন তিনি। গত 4 নির্বাচনে জমা দেওয়া হলফনামা সেই তথ্যই বলছে। দুর্নীতি দমন কমিশন দুদকে জমা হওয়া অভিযোগ থেকে জানা যায় ওবায়দুল কাদের অন্তত 20,000 কোটি টাকার মালিক। তার বেশিরভাগ টাকাই সিঙ্গাপুরে পাচার হয়েছে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। সরকার পতনের পর সারা দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রী, এমপি, নেতাকর্মী, বিচারক ও আমলাদের বিরুদ্ধে মামলা হয়েছে 122টি। এছাড়া শুধু রাজধানীতেই পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলা হয়েছে 284টি। এর মধ্যে সবচেয়ে বেশি মামলা হয়েছে ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদের বিরুদ্ধে, তার মামলা সংখ্যা 38। আর সর্বোচ্চ মামলা হয়েছে যাত্রাবাড়ি থানায় 91টি। বিস্তারিত জানাচ্ছেন আশরাফ শুভ। ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যায় ছাত্র জনতার আন্দোলনের সময় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ব্রিফ করছেন ডিএমপি ওয়ারি বিভাগের ডিসি মোহাম্মদ ইকবাল হোসেন। সরকার পতনের পরদিনও গুলি চালায় পুলিশ। এসব গুলিতে অনেকে নিহত হন। অনেকের মরদেহের হদিশ এখনো পর্যন্ত মেলেনি। পরিসংখ্যান বলছে মধ্য জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত নির্বিচারে গুলি চালায় পুলিশ। শুধু রাজধানীতেই পুলিশের গুলিতে নিহত হয় 8 শতাধিক ছাত্র জনতা। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর সারা দেশে সাবেক প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী, নেতাকর্মী, বিচারক ও আমলাদের বিরুদ্ধে 122টি মামলা দায়ের করা হয়। আদালত ও থানা পুলিশের তথ্য বলছে শুধু রাজধানীতেই পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে 284টি। এর মধ্যে ডিএমপির সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদের বিরুদ্ধে 38টি, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে 36, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের বিরুদ্ধে 33, ডিএমপি যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকারের বিরুদ্ধে 27, স্পেশাল ব্রাঞ্চের প্রধান মনিরুল ইসলামের বিরুদ্ধে 11, ডিএমপির ওয়ারি বিভাগের ডিসি ইকবাল হোসেনের নামে 8, যুগ্ম পুলিশ কমিশনার SM মেহেদি হাসানের বিরুদ্ধে 8 ও র্যাবের সাবেক মহাপরিচালক ব্যারিস্টার হারুনুর রশিদের বিরুদ্ধে 5টি মামলা হয়েছে। মামলায় নাম রয়েছে অতিরিক্ত পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার,
একাধিক থানার ওসি, ইন্সপেক্টর, এসআই ও কনস্টেবলদের। সর্বোচ্চ 91টি মামলা হয়েছে যাত্রাবাড়ি থানায়। আশরাফ শুভ, একুশে টেলিভিশন, ঢাকা। ইসলামী ব্যাংকের বিতরণকৃত মোট ঋণের অর্ধেকের বেশি নিয়েছে বিতর্কিত ব্যবসায়ী প্রতিষ্ঠান এস আলম গ্রুপ। বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে বৈঠকের পর ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ জানান, ঋণের অর্থ আদায়ে এস আলমের সম্পদ জব্দের প্রক্রিয়া চলছে। মেহেদী হাসানের রিপোর্ট। দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো কেন্দ্রীয় ব্যাংক গভর্নরের সাথে বৈঠকে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ। বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি নবনিযুক্ত চেয়ারম্যান বলেন, তারল্য সংকটে ধুঁকতে থাকা ইসলামী ব্যাংকের সংকট উত্তরণে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা কেন্দ্রীয় ব্যাংকের কাছে তুলে ধরেছেন তারা। পাশাপাশি দায়িত্ব নিয়েই ব্যাংকটির আর্থিক অবস্থার প্রকৃত চিত্র নিরূপণে স্বতন্ত্র নিরীক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। রিপোর্ট দিলেই নিশ্চিত হওয়া যাবে আসলে কত টাকা লোপাট হয়েছে। তবে ব্যাংকটির বিতরণকৃত 1,74,000 কোটি টাকার মোট ঋণের অর্ধেকেরও বেশি এস আলমের পকেটে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা নতুন পর্ষদের। এইটাতে আমরা অডিট নিয়োগ করছি, আমরা এক সপ্তাহের মধ্যে জেনে যাব। তবে এইটা মেজর বলা সুপার মেজর, অ্যাপ্রক্সিমেট আপনি 50% প্লাস, মোর দেন 50। যেসব জামানতের বিপরীতে এত ঋণ, তার প্রকৃত মূল্য নির্ধারণের কাজ চলছে। পাশাপাশি নামে বেনামে থাকা এস আলমের বাকি সম্পদও জব্দের প্রক্রিয়া চলছে বলেও জানান ওবায়দুল্লাহ আল মাসুদ। আমরা জানি যে সমস্ত প্রতিষ্ঠানে অন্যায় হয় তারা প্রপার্টি ওভার ভ্যালুয়েশন করে। আমাদের টিম অলরেডি নেমে গেছে, তারা প্রপার্টিগুলিকে পুনরায় ভ্যালু করতেছে এবং বিশ্বাসযোগ্য করার জন্য ইন্ডিপেন্ডেন্ট সার্ভেয়ারদেরকে দিয়ে বিশ্বাসযোগ্য আমরা পুনর্মূল্যায়ন করতেছি, যাতে গ্যাপটা বোঝা যায়। 2,300 কোটি টাকা ঘাটতিতে থাকা অবস্থায় বর্তমান পরিচালনা পর্ষদ দায়িত্ব নিয়েছিল। এখন ঘাটতি কমে 2,000 কোটি টাকায় নেমে এসেছে বলেও জানান ব্যাংকটির নতুন চেয়ারম্যান। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। লুটপাটে নাজুক দেশের ব্যাংকিং খাত, লাফিয়ে বাড়ছে খেলাপি ঋণ। প্রভাবশালীরা ঋণের অর্থ ফেরত না দেয়ায় বড় সংকটে ব্যাংক। চলতি বছরের জুন শেষে খেলাপি ঋণ দাঁড়িয়েছে 2,11,391 কোটি টাকা। সাবেক স্বৈরশাসক হাসিনা ক্ষমতায় আসার আগে খেলাপি ঋণের পরিমাণ ছিল 22,400 কোটি টাকা। রাজীব জামানের রিপোর্ট। হুহু করে বাড়ছে খেলাপি ঋণ। গত 15 বছরের ঋণ জালিয়াতির কারণে ধুঁকছে দেশের ব্যাংকিং খাত। 2009 সালে খেলাপি ঋণের স্থিতি ছিল 22,482 কোটি টাকা, যা ক্ষমতাচ্যুত হাসিনার 15 বছরে বেড়ে 2,11,391 কোটি টাকায় উন্নীত হয়েছে। বাজেট হচ্ছে আমাদের 8,00,000 7 লাখ কোটি টাকা, 7.5 লাখ 8 লাখ কোটি টাকা। তার মধ্যে যদি 1/3 যদি হয়ে যায় খেলাপি ঋণ, তাহলে এই যে আর্থিক প্রতিষ্ঠান, কতগুলো ব্যাংক চলবে কীভাবে, অর্থনীতি চলবে কীভাবে? এখন প্রাইভেট ইনভেস্টমেন্ট কমে গিয়েছে। প্রাইভেট ইনভেস্টমেন্ট কমা মানে কিন্তু নিয়োগ কমা। আমাদের বেকার সমস্যা তো দিন দিন বাড়ছে, আমরা তো চাকরি তৈরি করতে পারছি না। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি বছরের জুন শেষে ব্যাংকগুলোর বিতরণকৃত ঋণের স্থিতি ছিল 16,83,396 কোটি টাকা। এই ঋণের 12.56% এখন খেলাপি। সবচেয়ে বেশি খেলাপি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে 32.77%। দেশে বেসরকারি ব্যাংকে খেলাপির হার 7.94%। হাসিনা ঘনিষ্ঠ প্রভাবশালীরা ঋণ ফেরত না দেওয়াতেই খেলাপির এই উলম্ফন। এদিকে গত 15 বছরে পুনঃতফসিল, পুনর্গঠন, অবলোপন সহ বিভিন্ন নীতিমালার উদার ছিল বাংলাদেশ ব্যাংক। এই সময়ে খেলাপি ঋণের প্রকৃত চিত্র ধামাচাপা দেওয়া হয়েছে। এস আলম, সালমান এফ রহমান, নজরুল ইসলাম মজুমদারের মতো প্রভাবশালী ব্যবসায়ী ও ক্ষমতাসীন দলের নেতাদের মালিকানায় থাকা ব্যাংকগুলোতে অবাধে লুটপাট হয়েছে হাসিনা সরকারের আমলে। অনিয়ম, দুর্নীতিতে বিপর্যস্ত এসব ব্যাংকের প্রকৃত চিত্র সামনে এলে অনেক ব্যাংক চরম অস্তিত্ব সংকটে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। 5 লাখের কাছাকাছি কিন্তু আছে। হ্যাঁ, দুটো বিষয় অবলোপন, আরেকটা হলো যে আদালত কিন্তু মামলা করে এটা স্থগিত করে দেয়। এখন আদালতের আইনের কোনো ফাঁকফোকর দিয়ে স্থগিত করে, সেগুলো আর কিন্তু আমাদের সামনে আসতেছে না। রাজীব জামান, একুশে টেলিভিশন, ঢাকা। গত কয়েকদিনের অস্থিরতার পর গাজীপুর ও আশুলিয়ায় গার্মেন্টস কারখানাগুলোয় পুরো দমে শুরু হয়েছে কাজ। নিরাপত্তা জোরদার করায় সকাল থেকে কাজে যোগ দেন শ্রমিকরা। আর নতুন করে কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিজিএমইএ। প্রতিনিধিদের সহায়তায় ডেস্ক রিপোর্ট।
গাজীপুরে সকাল থেকে দলে দলে শ্রমিকরা কারখানায় প্রবেশ করেন। নিরাপত্তা জোরদার হওয়ায় খুলে দেয়া হয়েছে পোশাক কারখানা সহ সব শিল্প প্রতিষ্ঠান। কারখানা এলাকায় শিল্প পুলিশ মোতায়েন রয়েছে, টহলে আছে সেনাবাহিনী ও বিজিবি। সাভারের আশুলিয়াতেও সব পোশাক কারখানা খুলে দেয়া হয়েছে। তবে আশুলিয়ার পলাশবাড়িয়াতে পার্ল গার্মেন্টস কারখানার শ্রমিকরা কাজে যোগ দেওয়ার জন্য এলে তা বন্ধ দেখে বিক্ষুব্ধ হয়ে ওঠে। এ সময় প্রায় 2 ঘন্টা নবীনগর চন্দ্রা সড়ক অবরোধ করে তারা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, 2 জনকে আটক করা হয়। আমাদের দাবি তাড়াতাড়ি মেনে নিক। এদিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক শেষে বিজিএমইএর সভাপতি সাংবাদিকদের জানান, কেউ বিশৃঙ্খলা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ম্যাক্সিমাম চালু আছে, আজকে এখনো পর্যন্ত আমাদের কাছে যে রিপোর্ট আছে ম্যাক্সিমাম চালু আছে। আমরা আশা করি শনিবার থেকে এরা আরও অনেক রেগুলার স্মুথ হবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় শিল্প পুলিশ ছাড়াও টহলে রয়েছে সেনাবাহিনী ও র্যাব। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সময় হলো বিরতির, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। বসুন্ধরার চেয়ারম্যান এমডির বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করবে সিআইডি। দেশের গণতন্ত্র ধ্বংসের জন্য নির্বাচন কমিশন দায়ী, বিচারের আওতায় আনার দাবি। দেখছেন সন্ধ্যার 21 সংবাদ। জাতীয় জিন ব্যাংক ব্যবস্থাপনা নীতিমালা 2024-এর খসড়ার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের 5ম বৈঠকে এ খসড়ার অনুমোদন হয়। খাদ্য নিরাপত্তা, জলবায়ু পরিবর্তনে উদ্ভূত ঝুঁকি মোকাবেলা এবং বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণে বংশ পরম্পরার গুরুত্ব অনুধাবন ও যথাযথ সংরক্ষণ ব্যবহারের লক্ষ্যে অনুমোদন দেয়া হয় জাতীয় জিন ব্যাংক ব্যবস্থাপনা নীতিমালা। এছাড়াও পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট সিরিজ জয়ে আনুষ্ঠানিক অভিনন্দন প্রস্তাব গ্রহণ করে উপদেষ্টা পরিষদ। ঢাকা সেনানিবাসে শিক্ষা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বেলা 11:30টার দিকে পুষ্পস্তবক অর্পণ করে স্বাধীনতা যুদ্ধে সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান অধ্যাপক ইউনূস। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় অংশ নেয়। শিক্ষা অনির্বাণে শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধান উপদেষ্টা। এর আগে ঢাকা সেনানিবাসে পৌঁছলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানান 3 বাহিনী প্রধান। পাচার হওয়া অর্থ ফেরাতে টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে গার্মেন্টস ব্যবসায়ীদের সাথে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা আরও বলেন, জনগণকে মূল্যস্ফীতির কষ্ট থেকে স্বস্তি দিতে কাজ করা হচ্ছে। বিস্তারিত আলী আহমেদের রিপোর্টে। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি জিএফআই এর তথ্য বলছে, গত 15 বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে 12 লাখ কোটি টাকা। পাচার হওয়া এই অর্থ ফেরানোর উদ্যোগ সহ আর্থিক খাতে সংস্কারের অনেক কিছুই এখন দৃশ্যমান বলে জানান অর্থ উপদেষ্টা। খেলাপি ঋণের ব্যাপারে অ্যাকশন নেওয়া হচ্ছে, যেসব ব্যাংকের প্রবলেম ছিল ওসব ব্যাংকের আপনারা দেখছেন রিঅর্গানাইজ করা হচ্ছে, লিকুইডিটি প্রবলেম ছিল সেগুলি নিয়ে সলভ করছে গভর্নর। তবে আমরা অলরেডি বলে দিচ্ছি একটা টাস্ক ফোর্স হবে অর্থ আনার জন্য, তারপরে আপনার সংস্কারের ব্যাপারে আমরা কথাবার্তা বলছি, এগুলো একটা দৃশ্যমান। এ সময় অর্থ উপদেষ্টা জানান, আলু এবং পেঁয়াজের আমদানি শুল্ক কমানো সহ পোলট্রি ফিডের দাম নিয়ন্ত্রণেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। আলু আর পেঁয়াজের ইসে কমিয়ে দিয়েছি, তারপর ট্যারিফ কমিয়ে দিয়েছি, আর ওগুলি যদি এনশিওর করে বিষয়ে মাছ, মাংস, ডিম এগুলো ওদিন কথা বলেছি। আমরা বাজার মনিটর করার কথা বলেছি। কোনো ক্রমেই জানি ওরা ইনপুট বেড়ে যায়, ফিডের দাম বেড়ে যায়, ওটার ইফেক্টটা যেন কোনো ক্রমে নেতিবাচক বিশেষত ভোক্তার উপর না পড়ে। উপদেষ্টা বলেন, বাজারে পণ্যের দাম বেড়েছে অনেকগুলো কারণে, যা কমতে খানিকটা সময় লাগবে। আলী আহমেদ, 21 টেলিভিশন, ঢাকা।
বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভির সহ স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করার সিদ্ধান্ত নিয়েছে সিআইডি। বৃহস্পতিবার সিআইডির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন উৎস থেকে জানা যায় বসুন্ধরা আবাসিক প্রকল্পের প্রস্তাবিত জমির কিছু অংশের রাজুকের অনুমোদন থাকলেও অধিকাংশেরই অনুমোদন নেই। রাজুকের অনুমোদন ছাড়াই ক্ষমতা ও অর্থের বলে জনসাধারণের ও সরকারি সম্পত্তি যেমন খাল, বিল, নদী, খাস জমি, পতিত ভূমি, কবরস্থান, বৌদ্ধভূমি ইত্যাদি ভরাট করে প্রকল্প বাস্তবায়ন করেছে গ্রুপটি। শেখ হাসিনার সাবেক বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের সব প্রতিষ্ঠান দেখাশোনা করতে কেন রিসিভার নিয়োগ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বাংলাদেশ ব্যাংককে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। এক রিটের শুনানি নিয়ে বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠানগুলোর কী পরিমাণ বকেয়া ঋণ রয়েছে তা জানাতে বাংলাদেশ ব্যাংককে কেন নির্দেশ দেয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে রুলে। আগামী 4 সপ্তাহের মধ্যে বাংলাদেশ ব্যাংককে রুলের জবাব দিতে বলা হয়েছে বলে জানান রিটকারী আইনজীবী। কেন বেক্সিমকো গ্রুপ এবং সালমান এফ রহমানের মালিকানাধীন প্রতিষ্ঠানের যে লোনগুলি আছে সেই ব্যাপারে বাংলাদেশ ব্যাংক কেন তথ্য প্রদান করবেন না? একই সাথে বাংলাদেশ ব্যাংক কেন অর্থ পাচারের বেক্সিমকো গ্রুপের যে অর্থ পাচার হয়েছে কিনা সেই ব্যাপারে একটি রিপোর্ট প্রদান করবেন না? এই 3 মর্মে রুল ইস্যু করা হয়েছে। বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসের জন্য নির্বাচন কমিশনকে দায়ী করে আওয়ামী লীগ আমলের সব নির্বাচন কমিশনারকে আদালতের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানিয়েছে বিএনপি। যাদের নির্দেশে জুলাই-আগস্টের গণহত্যা চালানো হয়েছে তাদের বিচারের দাবি জানান বিএনপি নেতারা। মাহমুদ হাসানের প্রতিবেদন। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নেতাদের সাথে আলোচনা করেন বিএনপির নেতারা। পরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দেশের গণতন্ত্র ধ্বংসের জন্য নির্বাচন কমিশনকে দায়ী করেন তিনি। এই যে নির্বাচন কমিশন শুধু চাকরি রক্ষার্থে তারা সমস্ত ধরনের নির্বাচনী অনাচার এবং নির্বাচনী যে সমস্ত কুকীর্তিগুলো হয়েছে সেই কুকীর্তিগুলোকে তারা যে বৈধতা দান করেছে। এই গণতন্ত্রকে ধ্বংস করার ক্ষেত্রেও তারা ভূমিকা পালন করেছেন। তো সুতরাং এইটার সাথে যারা দায়ী, যে কটা নির্বাচন কমিশন হয়েছে, হুদা কমিশন বা তার আগের যারা ছিলেন, এরা প্রত্যেকেই রাকিব, প্রত্যেকেই দায়ী। তাদেরকেও কাঠগড়ায় দাঁড় করানো উচিত। এদিকে প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। শেখ হাসিনাকে ওই হিন্দুস্তান যারা আমাদের দেশে শেখ হাসিনাকে বসিয়ে কোটি কোটি টাকা লুট করার জন্য সহযোগিতা করেছে, সেই ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত আনতেই হবে, আনার প্রয়োজন দেখা দিয়েছে। এদেশের মানুষের উন্নয়নের জন্য ঐক্য ছাড়া কোনো পথ নেই বলে জানান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। বিভিন্ন ব্যাংক থেকে যারা টাকা দিয়েছে সেই সমস্ত কোটিপতি ঋণ খেলাপি যারা আছেন, অনতিবিলম্বে তাদেরকে আইনের আওতায় এনে তাদের থেকে টাকা উদ্ধার করতে হবে। সেই টাকা দিয়েই বাংলাদেশের বাজেট করা সম্ভব। ভোটের অধিকার প্রতিষ্ঠা ছাড়া সার্বিক উন্নয়ন সম্ভব না বলেও জানান তিনি। জনগণকে বলবো সাহায্য সহযোগিতা করতে হবে। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। রাজশাহী সিটি কর্পোরেশনের 108 কোটি 18 লাখ টাকা কাজের দরপত্রে অনিয়মের অভিযোগ উঠেছে। ইতোমধ্যে বাস্তবায়ন হওয়া 11টি প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে নতুন দরপত্রে, যার আর্থিক মূল্য 51 কোটি টাকা। সব মিলে 34টি প্রকল্পের জন্য দরপত্র আহ্বান করে সিটি কর্পোরেশন। অনিয়ম খতিয়ে দেখতে কমিটি করেছে জেলা প্রশাসন। হাসান আল মুবিনের ক্যামেরায় ও রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের তথ্যে ডেস্ক রিপোর্ট। রাজশাহী হাইটেক পার্ক থেকে কাঁঠালবাড়িয়া মোড় পর্যন্ত সড়কের কার্পেটিং, ড্রেন, ফুটপাত, সড়ক বিভাজন, রেলিং ও রিটেনিং ওয়াল নির্মাণে 12 কোটি 92 লাখ টাকার টেন্ডার আহ্বান করা হয়েছে। অথচ সড়ক বিভাজনের রেলিং ও ফুটপাতের প্লেট বসানো ছাড়া বাকি কাজগুলো সম্পন্ন হয়েছে কয়েক মাস আগেই।
2022 সালের 15 মার্চ 14 পাই মোড় থেকে শ্যামপুর মোড় পর্যন্ত ড্রেন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। 1 বছর আগে ড্রেন নির্মাণ হলেও নতুন করে 3 কোটি 18 লাখ টাকা টেন্ডার আহ্বান করা হয়েছে। এছাড়া লালন শাহ পার্ক ও মেডিকেল কলেজে ফুটপাত নির্মাণ শেষ হয়েছে কয়েক মাস আগে। আর রাইড বসানো সহ নতুন আঙ্গিকে শহীদ কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান গত বছর 20 সেপ্টেম্বর ও শেখ রাসেল শিশু পার্কের কাজ উদ্বোধন করা হয় 19 অক্টোবর। 1 বছর আগে সম্পন্ন হওয়া এই কাজগুলোর জন্য 6 কোটি 12 লাখ টাকার টেন্ডার দেওয়া হয়েছে। কাজ মোটামুটি 1 বছর আগে শুরু হয়েছিল, 2-2.5 মাস হলো শেষ হওয়া, তাও এখনো ফুল শেষ হয়নি। এই ড্রেন তো বিগত 1 বছর 2-1 মাস হলো হয়তো কমপ্লিট ছাড়া। এখানে তো আপনার মনে করেন এক্সট্রা কোনো ড্রেনের দরকার না। 2 বছর আগে কাজ শুরু হয়েছিল আর প্রায় 6 মাস আগে শেষ হয়েছে। অভিযোগ আছে হাতে গোনা কয়েকজন ঠিকাদার ছাড়া সিটি কর্পোরেশনের টেন্ডারে কারো অংশ নেওয়ার সুযোগ ছিল না। অনেক অনিয়ম। আমাদের সাধারণ জনগণ বলতে গেলে তাদেরকে ভয় দেখায় যে আমরা আওয়ামী লীগের লোক হ্যান ত্যান। হ্যাঁ, মানে আওয়ামী লীগ দিয়ে আপনার আর কি দল দিয়েই তারা পার হয়ে যায়। কাজ সম্পন্নের পর দরপত্র আহ্বান বড় ধরনের অনিয়ম বলছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে টেন্ডার হবে এবং বাছাইয়ের মধ্য দিয়ে একজন ঠিকাদার সিলেক্ট হবে, তারপরেই সে কাজ করবে। কিন্তু আগে থেকেই একজন কাজ শেষ করে ফেললো, তাহলে বোঝা যাচ্ছে যে এখানে কাউকে বিশেষ সুবিধা দেওয়ার জন্যই আর কি এটি করা হয়েছে। অনিয়ম নিয়ে কথা বলতে রাজি হননি সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর ইসলাম। তবে প্রশাসক জানান বিষয়টি খতিয়ে দেখতে কমিটি করে দেওয়া হয়েছে। অনেকগুলো একটা আমাদের প্রজেক্ট আছে যেটা প্রায় মেয়াদ শেষের দিকে, কিন্তু কাজ অসম্পূর্ণ আছে। সেই ক্ষেত্রে আমরা বলেছি যেগুলো প্রয়োজন নাই, যে কম্পোনেন্টগুলো প্রয়োজন সেটা আমরা কমপ্লিট করব না, কিন্তু যেটা অসম্পূর্ণ অবস্থায় আছে, অর্ধেক হয়েছে, সেটা তো বাদ দেওয়া ঠিক হবে না। সিটি কর্পোরেশনের অনিয়ম দুর্নীতির সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি রাজশাহীবাসীর। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আর এর সাথে শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। আওয়াল কমিশনের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে কয়েক ধাপে ভোটের পরামর্শ। গণ অভ্যুত্থানের মাস পূর্তিতে শহীদি মার্চ, বৈষম্যহীন দেশ গড়ার স্বপ্ন ছাত্র জনতার। কাদেরের নির্দেশেই আন্দোলনের সহিংসতা, সবচেয়ে বেশি মামলা ডিবি হারুনের বিরুদ্ধে। ইসলামী ব্যাংকের অর্ধেকের বেশি ঋণ এস আলমের, খেলাপির ভারে নাজুক অর্থনীতি। এবং খুলেছে আশুলিয়া গাজীপুরের পোশাক কারখানা, বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 8টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।